আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের 4.3.3 যে অ্যাক্টিভিটি রয়েছে সেটার কাজ তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে? নাও রিড দ্য ফলোইং নোট অন দ্য অথর ফার্স্ট অ্যান্ড দেন দ্য টেক্সট। লেটার ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তার মানে কি, এই জায়গায় লেখক সম্পর্কে একটা নোট দেওয়া রয়েছে এবং এরপরে একটা টেক্সট দেওয়া রয়েছে, এরপরে রয়েছে কিছু কোয়েশ্চেন। এখন আমার সাজেশন হচ্ছে তোমরা এগুলা পড়ার আগে কোয়েশ্চেনটা পড়ে ফেলবা। 5টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। কোয়েশ্চেন পড়ার পর তুমি যে সময় এই যে টেক্সটটা পড়বে সেই সময় তুমি উত্তর খুঁজে পাবে। আর এটাই সবচেয়ে ভালো কাজ, পরীক্ষার মধ্যে এই কাজটা করে ফেলবে। এখন আমরা কিন্তু আগে নোট যেটা দেওয়া রয়েছে জেন অস্টিনের উপর, সেই নোটটা আগে পড়বো। আমি আমার যে রেডি করেছি মধ্যে লিখি, তোর সেটার মধ্যে লিখি জেন অস্টিন 1775 to 1870 was a famous English author renowned for her masterpiece Pride and Prejudice। বলা হচ্ছে জেন অস্টিন একজন বিখ্যাত ইংরেজ লেখক ছিলেন তার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিসের জন্য। তারপর হচ্ছে হার স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার হাউ পিপল বিহেভড অ্যান্ড ইন্টারেক্টেড ইন দ্য 19th century। অর্থাৎ তার যে গল্প রয়েছে অথবা বই রয়েছে, তার গল্প এবং বইগুলো কি করে 19 শতকের মানুষের আচরণ এবং মিথস্ক্রিয়ার ধরন সুন্দরভাবে তুলে ধরে। উইথ হার ক্লেভার হিউমার অ্যান্ড কেয়ারফুল অবজারভেশনস অস্টিনস বুক আর স্টিল লাভ টুডে। বলা হচ্ছে তার চতুর হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণের জন্য এই যে অস্টিনের বইগুলো এখনো আমাদের কাছে প্রিয় অথবা জনপ্রিয়। She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special। বলা হচ্ছে তাকে একজন ক্লাসিক লেখক হিসাবে বিবেচনা করা হয় যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন এবং এমন গল্প লিখেছেন যা সত্যি অনন্য। এরপরে হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টিন ইজ আ ক্লাসিক নোভেল that explores society, manners and relationship with wit and charm। বলা হচ্ছে যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস হলো একটি ক্লাসিক উপন্যাস যা সমাজ, মানুষের আচার ব্যবহার এবং সম্পর্ককে বুদ্ধিদীপ্তভাবে উপস্থাপন করে হতে পারে, অন্বেষণ করে। এখন এই জায়গায় ক্লাসিক কাকে বলা হয়? ক্লাসিক বলা হয় যে লেখাটার সর্বোচ্চ মান রয়েছে, কোনো সাহিত্যকর্ম অথবা যে কোনো কাজের সর্বোচ্চ মানসম্পন্ন হইলেই তাকে ক্লাসিকের মর্যাদা দেওয়া হয়। আর প্রাইড অ্যান্ড প্রেজুডিসে সেই রকম একটা লেখা, সেই কারণে এটাকে বলা হয় ক্লাসিক। এখন নোটেবল ওয়ার্কস, তার আরো কিছু উপন্যাস রয়েছে, যেমন সেন্সিবিলিটি, তারপর প্রাইড অ্যান্ড প্রেজুডিস, তারপর হচ্ছে ম্যানসফিল্ড পার্ক, এমা, পারসুয়েশনস, তারপর হচ্ছে নর্থ অ্যাঙ্গার অ্যাবে। এগুলো হচ্ছে তার অন্যান্য সাহিত্যকর্ম। আর প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কিছু এক্সার্প্ট এই জায়গায় দেওয়া রয়েছে। এখন আমরা যাব, একটা টেক্সট দেওয়া রয়েছে, সেই টেক্সটটা পড়বো। টেক্সটটা আমরা মূল বই থেকে পড়বো। এই জায়গায় টেক্সটটা বেশি বড় না, কিন্তু একটু কঠিন মনে হতে পেরে, কারণ এটা যেহেতু আমরা অনার্স লেভেলে পড়েছি, সেটা তুলে দেওয়া হয়েছে ওই জায়গা থেকে একটু অংশ। এখন এই জায়গায় একজন ব্যক্তি সম্পর্কে কিছু দেওয়া রয়েছে কি, মিস্টার কলিন্স was not a sensible man and the deficiency of nature had been but a little assisting education or society, the greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father, and though he belonged to one of the universities, he had merely kept the necessary terms without forming at it any useful acquaintance। বলা হচ্ছে জনাব কলিন্স একজন বিচক্ষণ মানুষ ছিলেন না। সেন্সিবল মানে হচ্ছে বিচক্ষণ, তার মানে সে একজন বিচক্ষণ মানুষ ছিল না এবং শিক্ষা এবং সমাজ ব্যবস্থা তার ঘাটতিকে সামান্যই উন্নতি করেছিল, তার মানে উন্নতি করতে পারে নাই, সেই কারণে বলা হয়েছে মেয়ারলি অ্যাসিস্টেড, ওই জায়গায় দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় অংশ কেটেছে কোন জায়গায়? একজন নিরক্ষর এবং কৃপণ পিতার তত্ত্বাবধানে। যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তবে তিনি কেবল প্রয়োজনীয় সম্পর্কগুলো টিকিয়ে রেখেছিলেন এবং নির্দিষ্ট পরিচিতি বলয় তৈরি করেন নাই, না করে। এরপরে আসতেছে সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ had given him
originally great humility of manner, but it was now a good deal counteracted by the self-conceit মানে আত্মহংকার of a weak head মানে দুর্বল মাথা আমরা জানি, living in retirement and consequential feelings of early and unexpected prosperity. বলা হচ্ছে যে বশ্যতা তার পিতার তাকে কি লালন পালন করেছিল, তার পিতা খুব মানে কন্ট্রোলে লালন পালন করেছিল, সেই কারণে তাকে কি করেছিল, অত্যন্ত নম্র ভদ্র করেছিল। কিন্তু যে সময় সে কি হয়, আস্তে আস্তে বড় হয় এবং সে কি হঠাৎ করে আনএক্সপেক্টেড প্রসপারিটি মানে অপ্রত্যাশিতভাবে যদি সে হয়ে যায়, কোনো কিছু পাওয়ার ফলে সে কি হয়ে যায় এবং তারপরে হচ্ছে অবসর জীবনযাপন তাকে কি করে ফেলে, মানে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। কাউন্টার অ্যাটাক আমরা জানি, কাউন্টার অ্যাক্ট বাধাগ্রস্ত করা, এবং তাকে আত্মহংকারী করে তোলে। এরপরে হচ্ছে a fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hansford was vacant. বলা হচ্ছে একটি সৌভাগ্যের সুযোগ তার জীবনে এসেছিল যখন সে লেডি ক্যাথরিন ডি বোর্গের কাছে কি গিয়েছিল অথবা তাকে রিকমেন্ড করা হয়েছিল। and the respect which he felt for her high rank and his veneration মানে শ্রদ্ধা অথবা সম্মান for her as his patroness, mingling with a very good opinion of himself, of his authority as a clergyman and his right as a rector, made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility. Excerpt from Pride and Prejudice by Jane Austen. Excerpt বলতে তুলে ধরা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস লেখক আমরা জানি জেন অস্টিনের ওই যে উপন্যাস রয়েছে ওই জায়গা থেকে নেওয়া হয়েছে। এখন এটার অর্থ কি আমরা তো এই পর্যন্ত পড়েছি। এবং লেডি ক্যাথরিন ডি বর্গের যে উচ্চ পদের জন্য জনাব কলিন্স যে সম্মান অনুভব করেছিল এবং তার পৃষ্ঠপোষক হিসাবে অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বর্গের পৃষ্ঠপোষক হিসাবে তার প্রতি তার অর্থাৎ কলিন্সের শ্রদ্ধা, নিজের সম্পর্কে খুব ভালো ধারণা, একজন পাদ্রী হিসাবে তার কর্তৃত্ব এবং একজন যাজক হিসাবে তার অধিকার, তার মধ্যেই একই সাথে কি করে অহংকার এবং বাধ্যতা, আত্মহংকার এবং নম্রতার সংমিশ্রণ ঘটিয়েছিল। এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রশ্নে কি দেওয়া রয়েছে, 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, আমি উত্তর সহ যেটা উপস্থাপন করব সেইটাই আমি নিয়ে যাচ্ছি একেবারে। এই জায়গায় দেওয়া রয়েছে কি, হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড, বলা হচ্ছে মিস্টার কলিন্সের চাইল্ডহুড কেমন ছিল। উত্তর হচ্ছে মিস্টার কলিন্স চাইল্ডহুড ওয়াজ নট সো গ্রেট বিকজ most of his childhood was spent under the guidance of his close-fisted and illiterate father. এখন close-fisted বলতেও কিন্তু কি বোঝানো হয়, মাইজারলি, আমি মাইজারলির পরিবর্তে এটা ব্যবহার করেছি, and illiterate father। তার জীবন কি ছিল না, মানে চাইল্ডহুডটা এত ভালো ছিল না কারণ তার বেশিরভাগ সময় কেটেছে তার কৃপণ বাবার অশিক্ষিত এবং কৃপণ বাবার আন্ডারে। হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম, বলা হচ্ছে তার বাবা মিস্টার কলিন্সকে কিভাবে প্রভাবিত করেছিল। মিস্টার কলিন্স ফাদার হ্যাড এ নেগেটিভ ইনফ্লুয়েন্স অন হিম, আমি বলছি মিস্টার কলিনের বাবা তার উপর, কার উপর, মিস্টার কলিন্সের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল, প্রভাব ফেলেছিল। এট দ্য আর্লি এজ মানে বলা হচ্ছে শুরুতেই, অর্থাৎ তার যে শৈশবের শুরুতেই, হি ওয়াজ হাম্বলড বাই হিজ ফাদার সাবজেকশন, মানে শৈশবে সে খুব হাম্বল ছিল, তার ওই যে বাবা খুব করে লালন পালন করেছে। বাট হি বিকেম এ ম্যান অফ রাইট অ্যান্ড সেলফ কনসেইট ওয়েন হি গট ওল্ডার অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি, কিন্তু যখন সে বড় হয় তখন সে মানে অপ্রত্যাশিতভাবে সাফল্য পেয়ে যায় এবং সে ওই সময় কি হয়ে যায়, মানে একজন আত্মহংকারী মানুষ হয়ে যায়। তারপর হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডি বোর্গ, বলা হচ্ছে কোন লাকি ইভেন্টটা তাকে মানে মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বোর্গের কাছে নিয়ে যায় অথবা তার সাথে পরিচয় করিয়ে দেয়। বাই আ লাকি চান্স মিস্টার কলিন্স ওয়াজ রিকমেন্ডেড টু লেডি ক্যাথরিন ডি বোর্গ ওয়েন দ্য হাউস অফ, এই জায়গায় লিভিং দেওয়া রয়েছে, আমি এই হাউস দিছি, টেক্সটে কিন্তু লিভিং দেওয়া রয়েছে। ওয়েন দ্য হাউস অফ হান্সফোর্ড বিকেম ভেকেন্ট,
যখন খালি হয়ে যায় ওই সময়ই ক্যাথরিন ডি মানে লেডি ক্যাথরিন ডি বোর্গের কাছে তার যাওয়ার সুযোগ হয়। তারপরে বলছে হোয়াট ডাজ আ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড ওবিডিয়েন্স টেল আজ অ্যাবাউট মিস্টার কলিন্স। মানে মিস্টার কলিন্স সম্পর্কে এই যে ফ্রেজ রয়েছে, ফ্রেজ কি বলে। এখন আমি যে উত্তর রেডি করেছি এটা একটু জটিল হতে পারে, তবে দ্য ফ্রেজ টেলস আস অ্যাবাউট মিস্টার কলিন্স দ্যাট, মানে এই ফ্রেজটা বলে যে হি ইজ আ ম্যান অফ কমপ্লেক্স অর কমপ্লিকেটেড পার্সোনালিটি। যে কোনো একটা দিলেই হবে, হয় কমপ্লেক্স পার্সোনালিটি দিবে না হয় কমপ্লিকেটেড পার্সোনালিটি দিবে। হি ইজ প্রাউড অ্যান্ড পম্পাস বিকজ অফ হিজ সোশ্যাল স্ট্যাটাস অ্যাজ আ ক্লার্জিম্যান অ্যান্ড রেক্টর। মানে সে হচ্ছে অহংকারী, কারণ হচ্ছে তার যে সোশ্যাল স্ট্যাটাস, কি হিসাবে, ক্লার্জিম্যান হিসাবে এবং রেক্টর হিসাবে তার সোশ্যাল স্ট্যাটাসের কারণে সে হচ্ছে পম্পাস এবং সে অহংকারী। অন্যদিকে বলা হচ্ছে ইন কন্ট্রাস্ট, মানে অপরদিকে হি ইজ হাম্বল অ্যান্ড সাইকোফ্যান্ট। সাইকোফ্যান্ট বলতে সিকোফ্যান্ট বলতে তোষামতকারী বোঝানো হয়। হাম্বল মানে বিনয়ী, হাম্বল এবং তোষামতকারী ইন প্রেজেন্স অফ লেডি ক্যাথরিন ডি বোর্গ। মানে লেডি ক্যাথরিন ডি বোর্গের সামনে গেলেই সে কি হয়ে যায়, বিনয়, নম্র, ভদ্র এবং তোষামতকারী হয়ে যায়। হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স। বলা হচ্ছে মিস্টার কলিন্সের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার দ্বারা মানে লেখক কি বুঝাতে চেয়েছে। এখন আমি যেটা বলেছি, থ্রু দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স দ্য অথর মে বি এক্সপ্লোরিং দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল ক্লাস, education and upbringing on an individual's character। বলা হচ্ছে যে এই ক্যারেক্টার মানে এই চরিত্র দ্বারা, মিস্টার কলিন্সের চরিত্র দ্বারা মানে অথর অর্থাৎ লেখক তুলে ধরেছে কি, মানে কিভাবে সোশ্যাল ক্লাস, তারপরে হচ্ছে এডুকেশন, তারপরে মানুষের লালন পালনটা একজন মানুষের চরিত্রকে কিভাবে আর কি প্রভাবিত করে। আফটার অল, সর্বোপরি দ্য অথর পোর্ট্রেজ দ্য কমপ্লেক্সিটিস অফ 19th century সোসাইটি থ্রু দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। সর্বোপরি কি, যেহেতু সে 19 শতকের লেখক ছিল, সেই 19 শতকের মানুষের মানে কমপ্লেক্সিটি, যে সমস্যা, সোসাইটির যে সমস্যাগুলো ছিল সেগুলা মিস্টার কলিন্স চরিত্রের মাধ্যমে তুলে ধরেছে। আর আমার মনে হয় এটা পড়ার পর অবশ্যই দেখার পর, ভিডিও দেখার পর এই প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।